আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি রাতের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি আশুলিয়া। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। সারা দেশে আরো 3 দিনের হিট অ্যালার্ট জারি। চরম অস্বস্তিতে সাধারণ মানুষ। 28 এপ্রিল খুলছে স্কুল কলেজ, শনিবারও চলবে ক্লাস। ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে বিশ্ব নেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। রোহিঙ্গা সংকট মোকাবেলায় ভূমিকা রাখার দাবি। বিষোদ্গারের মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে বিএনপি, বললেন কাদের। গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে ধ্বংস করেছে আওয়ামী লীগ, দাবি রিজভী। গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে উপজেলা নির্বাচনে নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে, বললেন সিইসি। নির্বিঘ্নে ভোট দানের ব্যবস্থা করার প্রতিশ্রুতি। পুলিশের সাবেক আইজি বেনজিরের সম্পদের খোঁজে কাজ শুরু করেছে দুদক। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট সহ 8 প্রতিষ্ঠানে চিঠি। বলছিলাম সংবাদ শিরোনামগুলো, এবারে বিস্তারিত। তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন। এর মধ্যেই সারা দেশে আরো 3 দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিস বলছে, সারা দেশে আগামী 5 দিনের বৃষ্টির সম্ভাবনা কম। তবে আগামী 24 ঘন্টায় সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এসএমআরএফের রিপোর্ট। তীব্র দাবদাহে অতিষ্ঠ জনজীবন। প্রচণ্ড গরমে নাভিশ্বাস উঠছে রাজধানীবাসীর। আবহাওয়া অফিস বলছে, আগামী 5 দিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা নেই, বরং গরম আরও বাড়তে পারে। যেহেতু বাংলাদেশের পশ্চিমে তেমন একটা বৃষ্টির সম্ভাবনা নেই, প্লাস আমাদের লোকালি যে বৃষ্টিটা হচ্ছে সেটা তেমন একটা প্রভাব নেই, এই জন্য তাপপ্রবাহে তেমন একটা তারতম্য হবে না। সকাল 9:30টার দিকে আমরা আরও 3 দিনের জন্য সেটা এক্সটেন্ড করলাম আর কি, যার আমাদের তাপপ্রবাহ যেটা সারা দেশে বয়ে যাচ্ছে সেটা অব্যাহত থাকতে পারে। সম্প্রতি রাজধানী ঢাকার তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়েছে। দীর্ঘ হচ্ছে তাপপ্রবাহ। এখন প্রশ্ন হচ্ছে, এমন অবস্থার কারণ কি? বিশেষজ্ঞরা বলছেন, তীব্র তাপপ্রবাহের পিছনে রয়েছে এল নিনোর প্রভাব। এল নিনো একটি স্প্যানিশ শব্দ। মূলত জলবায়ুর বিরূপ প্রভাবে পূর্ব প্রশান্ত মহাসাগরের উষ্ণায়নের ফল হলো এল নিনো, যার কারণে পৃথিবীর এক প্রান্তে প্রচণ্ড খরা আর অন্য প্রান্তে ঝড়, জলোচ্ছ্বাস সহ নানা প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি হয়। এবছর আরব আমিরাতে অপ্রত্যাশিত বন্যা, সৌদি আরবে ঝড়, অন্যদিকে ভারত, বাংলাদেশ সহ কয়েকটি দেশে প্রচণ্ড গরমের বিষয়টিকে এল নিনোর প্রভাব হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। এল নিনোর এই সংঘটন প্রতি 2 থেকে 7 বছর অন্তর হলেও এর চরম অবস্থা সাধারণ ঘটে প্রতি 2 দশকে একবার। সবশেষ 1982 সালে পৃথিবীতে এর চরম অবস্থা দেখা গিয়েছিল। বিশ্ব আবহাওয়া সংস্থা আগেই জানিয়েছিল, 2024 সালের এল নিনো হবে ইতিহাসের 5টি চরম এল নিনোর একটি। ফলে এবছর তাপপ্রবাহ দীর্ঘ হতে পারে বলে আশঙ্কা আবহাওয়া অধিদপ্তরের। এসএম আরিফ, মাই টিভি, ঢাকা। এদিকে তীব্র তাপপ্রবাহের মধ্যে আগামী 28 এপ্রিল রোববার খুলছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। আজ বৃহস্পতিবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, তাপপ্রবাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে। পাশাপাশি শ্রেণীকক্ষের বাইরের কোনো কার্যক্রমে প্রয়োজন ছাড়া কোনো শিক্ষার্থী অংশ নিতে পারবে না। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রতি সপ্তাহে শনিবারও শ্রেণী কার্যক্রম চলবে বলেও বলা হয় শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে। প্রচণ্ড রোদেও ট্রাফিক পুলিশের সদস্যরা দায়িত্ব থেকে সরে আসেনি বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে বাংলাদেশ পুলিশের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, শুধু হিট ওয়েভ নয়, আরও বড় দুর্যোগ এলেও বাংলাদেশ পুলিশ সর্বদা সতর্ক অবস্থানে থাকবে। ডিএমপি কমিশনার আরও বলেন, পুলিশের কার্যক্রম শুধু আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নেই, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও পুলিশ সদস্যরা ভূমিকা রাখছে। লাখেরও বেশি সদস্য রয়েছে আমাদের এই বাহিনীতে। আমরা দিবারাত্র 24 ঘন্টা মানুষের আইন শৃঙ্খলাজনিত সেবা দিয়ে থাকি। পুলিশ কেবল আইন শৃঙ্খলার মধ্যে সীমাবদ্ধ নয়, পুলিশ নাগরিক জীবনের সর্বত্রই পুলিশের অবস্থান রয়েছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার
সোনামর্শী স্থলবন্দরে হিটস্ট্রোকে রুহুল আমিন নামের এক সরকারি কর্মকর্তার মৃত্যু হয়েছে। দুপুরে দায়িত্ব পালন অবস্থায় মারা যান তিনি। শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন ও স্থলবন্দরের ব্যবস্থাপক মাইনুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। রুহুল আমিন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের ট্রাফিক ইন্সপেক্টর হিসেবে সোনামর্শী স্থলবন্দরে কর্মরত ছিলেন। সাজ্জাদ হোসেন ও মাইনুল ইসলাম জানান, রুহুল আমিন দুপুরে সোনামর্শী স্থলবন্দরের পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের ইয়ার্ডে দায়িত্ব পালনের সময় অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাকে দ্রুত শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তীব্র তাপদাহের উত্তাপ পৌঁছে গেছে এসি, ফ্যান ও হাত পাখার বাজারে। প্রচণ্ড গরমে অতিষ্ঠ মানুষ বাধ্য হয়ে ছুটছেন এসি, ফ্যানের দোকানে। আর এ সুযোগে বেপরোয়াভাবে দাম বাড়িয়ে দিচ্ছেন দোকানিরা। সরবরাহ অনুযায়ী চাহিদা বেশি থাকায় সময় মতো সরবরাহ করতে পারছেন না তারা। আর মৌসুমি বাণিজ্য নিয়ে ক্ষুব্ধ ক্রেতারা। এস এম খোরশিদের রিপোর্ট। রাজধানী সহ সারা দেশে প্রচণ্ড তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত। ঘরের ভিতরে বাইরে কোথাও স্বস্তি নেই। বাইরে বের হলে যেন আগুনের হালকা লাগে শরীরে। অন্যদিকে দমবন্ধ ঘরে পরিবার নিয়ে ভোগান্তিতে সাধারণ মানুষ। দুর্বিষহ এই অবস্থা থেকে মুক্তি পেতে মানুষ ভিড় করছে এসি এবং ফ্যানের দোকানে। কয়েকদিন আগে ইলেকট্রনিক্স পণ্যের দোকানগুলোতে এসির ক্রেতা ছিল না তেমন। তবে তাপমাত্রা অসহনীয় পর্যায়ে চলে যাওয়ায় দোকানে দোকানে বেড়েছে ক্রেতা। সবকিছু মিলেই দেখা যাচ্ছে গরমের সময় একটু সবাই তো চায় একটু আরামে। আমি 1.5 মাস আগে যেটা কিনেছি এখন আর কি 5,000 টাকার মতো বাড়ছে আর কি। চাহিদার সঙ্গে মৌসুমে বেড়েছে ফ্যান ও এসির দাম। তাপ প্রবাহকে পুঁজি করে গত এক সপ্তাহের ব্যবধানে এসির দাম বেড়েছে টন প্রতি 3 থেকে 5,000 টাকা। যদিও বিক্রেতারা সুযোগ বুঝে দাম বাড়ানোর কথা অস্বীকার করছেন। এখন যে ফ্যানটা বিক্রি হতেছে এটা মূলত হচ্ছে এয়ার কুলার আর এসি, এখন এই দুটো বেশি বিক্রি হতেছে। বিক্রি বেশি হচ্ছে অবশ্যই আমাদের ভালো লাগছে, কিন্তু অত্যাধিক চাপের কারণে আমরা আশানুরূপ সার্ভিস দিতে পারছি না। তো প্রাইস রিজনেবল, কম্পারেটিভলি মার্কেটের কম্পিটিশন বেড়ে গেছে। আমাদের এখন যারা মেইন কাস্টমার তারা দেখা গেছে মধ্যবিত্তরাই এখন বড় কাস্টমার। ফ্যান ও এসির পাশাপাশি রাজধানীতে বেড়েছে হাত পাখারও চাহিদা। দাম এটা আপনার 120 টাকা করে আর কি, বেশি অংশে কাস্টমারে চলে যায় আর কি দাম শুনে। এস এম খোরশেদ আলম, মাই টিভি, ঢাকা। এবারে অন্যান্য প্রসঙ্গ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও গাজা ইসরায়েলি আগ্রাসন বন্ধে উদ্যোগ নিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। থাইল্যান্ডের ব্যাংককে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক জাতিসংঘের সামাজিক ও অর্থনৈতিক কমিশনের সম্মেলনে যোগ দিয়ে এই আহ্বান জানান তিনি। শেখ হাসিনা বলেন, যুদ্ধ কখনো কোনো সমাধান দিতে পারে না। রাকিব হাসানের রিপোর্ট। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী থেফরাত থাভিসিনিয়ের আমন্ত্রণে 6 দিনের রাষ্ট্রীয় সফরের দ্বিতীয় দিনে ব্যাংককে অনুষ্ঠিত এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক জাতিসংঘের সামাজিক ও অর্থনৈতিক কমিশনের সম্মেলনে যোগ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী তার ভাষণে যুদ্ধের ভয়াবহতার চিত্র তুলে ধরে অবিলম্বে রাশিয়া, ইউক্রেন এবং ইসরায়েল ও ফিলিস্তিনি যুদ্ধ বন্ধ করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান। Genocide is going on in Palestine. It must be stopped. War cannot give any solution, only loss of life. Children, women are the worst sufferer. Younger generation, they lost their life. Then why war? Wherever I go, I raise my voice because I face both experience, the wartime and as a refugee. রোহিঙ্গা ইস্যু তুলে ধরে এ সংকট মোকাবেলা এবং মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত নিয়ন্ত্রণে আসিয়ানকে ভূমিকা রাখারও পরামর্শ দেন শেখ হাসিনা। I take this opportunity to call upon the Asia Pacific region, especially ASEAN, to play a proactive role in resolving the volatile situation in Myanmar. We must ensure that the Rohingyas can go back home in safety and dignity, and the earliest possible. The origin of their crisis has been in Myanmar, and its solution also lies with Myanmar. আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশের মানুষের গণতন্ত্র ও মানবাধিকার নিশ্চিত করেছে উল্লেখ করে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। Why Palestine people should not get their right. রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি যে কোনো উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে উঠেছে। তাদের নেতারা হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছে। দুপুরে আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খানের স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি একথা বলেন। বিবৃতিতে গণমাধ্যমে প্রকাশিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিবৃতির নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, সাংবিধানিকভাবে বৈধ ও গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের বিরুদ্ধে বিষোদ্গারের মাধ্যমে বিভ্রান্তি ও নৈরাজ্য সৃষ্টির পায়তারা করে জনগণকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে ক্ষমতায় যাওয়ার অপচেষ্টা করছে বিএনপি। জলাশয় ভরাটের মাধ্যমে ঢাকাকে কৃত্রিম মরুভূমিতে পরিণত করায় তীব্র গরম অনুভূত হচ্ছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, সরকার গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে ধ্বংস করে একদলীয় শাসন কায়েম করেছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। ইউসুফ আলীর রিপোর্ট। তীব্র তাপদাহে মানুষ যখন অতিষ্ঠ, তখন কিছুটা স্বস্তি দিতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণের আয়োজন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে সরকারের মদতপুষ্টরা রাজধানীর চারপাশের জলাশয় বালি দিয়ে ভরাট করায় তাপদাহ তুলনামূলক বেড়েছে। আজকে ইট পাথরে ঢাকা শহরে পরিণত হয়েছে। আজকে গাছ দেখা যায় না। সবচেয়ে বড় সমস্যা হলো ঢাকা শহর আজকে কৃত্রিম একটি মরুভূমিতে পরিণত হয়েছে। ভূমিদস্যুরা জলাশয়গুলো দখল করে ফেলেছে। এই ভূমিদস্যুরা কারা? এরা সরকারের মদতপুষ্ট ভূমিদস্যু। এর আগে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে খাবার পানি ও স্যালাইন বিতরণ অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, সরকারের গণবিরোধী নীতির কারণে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এখন প্রতিটি সংসদীয় এলাকায় এমপি রাজ তৈরি হয়েছে। আরেকটা দামি নির্বাচন করতে চাচ্ছেন, উপজেলা নির্বাচন। আওয়ামী লীগের এমপির শালা, আওয়ামী লীগের এমপির ছোট ভাই, আওয়ামী লীগের এমপির স্ত্রী, এরা হচ্ছে আপনার ক্যান্ডিডেট। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। উপজেলা নির্বাচনে নিরপেক্ষতা নিশ্চিতে ব্যর্থ হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ণ হতে পারে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এছাড়াও নির্বাচনের সময় আবেগ ও অনুভূতির কারণে বিশৃঙ্খলা যেন না ঘটে আর ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে, সেই ব্যবস্থা করতে হবে বলে জানান সিএসি। আবু সাইদ রিপোর্ট। উপজেলা পরিষদ নির্বাচন নিরপেক্ষ এবং নির্বিঘ্ন করতে বিভাগীয় কমিশনার, রেঞ্জের উপ মহাপুলিশ পরিদর্শক, জেলা প্রশাসক, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে মাঠ প্রশাসনের আইনশৃঙ্খলা বাহিনীর সভায় স্বরাষ্ট্র, জনপ্রশাসন, নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব ও সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় প্রধান নির্বাচন কমিশনার বলেন, উপজেলা ভোটে ব্যর্থ হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ণ হতে পারে। গণতন্ত্রের যে অগ্রযাত্রা, যেটা দৃষ্টান্ত আপনারা প্রতিষ্ঠিত করেছেন সাধারণ নির্বাচনে, সেটাও ক্ষুণ্ণ হয়ে যেতে পারে। যে আমরা আশা করব আগামীতে আমাদের প্রত্যেকটা নির্বাচন সুন্দর সুস্থ হবে, যে বাংলাদেশে গণতন্ত্র আছে, আমাদের নির্বাচনের মতোই হয়ে থাকে, ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। পরে আনুষ্ঠানিকভাবে মাঠ প্রশাসনের আইনশৃঙ্খলা বাহিনীর সভায় আলোচ্য বিষয় নিয়ে কথা বলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব জাহাঙ্গীর আলম। উপজেলার নির্বাচন ইউনিয়ন পর্যায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং প্রত্যেকটি উপজেলায় 2 থেকে 4 প্লাটুন মোতায়েন করা হবে। তবে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কোনো বিকল্প নেই বলে অভিমত ব্যক্ত করেন নির্বাচন কমিশনের মুখপাত্র জাহাঙ্গীর আলম। আমাদের আচরণ বিধিটা যাতে সবাই যথাযথভাবে প্রতিপালন করেন। অবশ্যই দপু, মাই টিভি, ঢাকা। সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের সম্পদের খোঁজে বিএফইউ, বাংলাদেশ ব্যাংক সহ 8টি প্রতিষ্ঠানে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এর আগে মঙ্গলবার বেনজির আহমেদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের অনুসন্ধান বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দুদককে 2 মাসের মধ্যে দাখিলের নির্দেশ দেন হাইকোর্ট। গেল সোমবার বেনজির আহমেদ ও তার পরিবারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠায় তা অনুসন্ধান করবে বলে জানায় দুদক। এ ঘটনায় 3 সদস্যের কমিটি গঠন করা হয়। ওই দিনই তার দুর্নীতির অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। এর আগে রোববার বেনজির আহমেদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা চেয়ে দুদকে আবেদন করেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন।
মিয়ানমারে চলমান অভ্যন্তরীণ সংঘর্ষে বাংলাদেশে আশ্রয় নেওয়া বর্ডার গার্ড পুলিশের সদস্য সহ 288 জনকে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। ভোর 6টার দিকে কক্সবাজারের বিআইডব্লিউটিএ ঘাট থেকে তাদের ফেরত পাঠানো হয়। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম জানান, ভোরে বিজিবি সদস্যদের হস্তান্তর উপলক্ষে কক্সবাজারে বিআইডব্লিউটিএ ঘাটের কাছে বিজিবির প্রতিনিধি দলের সঙ্গে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের প্রতিনিধি দলের বৈঠক হয়। পরে কোস্টগার্ডদের একটি জাহাজ মিয়ানমারের জাহাজ চীন ডুইনের উদ্দেশ্যে বিআইডব্লিউটিএ ঘাট ছেড়ে যায়। শপথ নিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়োগ পাওয়া 3 বিচারপতি। তারা হলেন বিচারপতি মোহাম্মদ আব্দুল হাফিজ, বিচারপতি মোহাম্মদ শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন। সকাল 10:30টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান তাদের শপথ বাক্য পাঠ করান। এ সময় আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন। প্রধান বিচারপতি সহ বর্তমানে আপিল বিভাগে 5 জন বিচারপতি রয়েছেন, আর 3 বিচারপতির নিয়োগ কার্যকরের মধ্য দিয়ে আপিল বিভাগের বিচারপতির সংখ্যা দাঁড়ালো এখন 8 জনে। এবারে পাবলিক ভিউ। ট্রেনে কোনো যাত্রী 100 কিলোমিটারের বেশি দূরত্বে গেলে তার ভাড়ার ক্ষেত্রে এতদিন ছাড় দিয়ে আসছিল বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। ফলে যাত্রীরা কিছুটা কম ভাড়ায় ভ্রমণ করতে পারতেন আরামদায়ক এই বাহনে। তবে আগামী 4 মে থেকে এই ছাড় প্রত্যাহার করে নেয়ায় বাড়তি ভাড়া গুনতে হবে যাত্রীদের। আবু সাইদুর রিপোর্ট। প্রিয় দর্শক, আমন্ত্রণ এবং স্বাগত জানাচ্ছি মাই টিভি সাপ্তাহিক বিশেষ আয়োজন পাবলিক ভিউয়ে। আর বরাবর মতো আপনাদের সাথে আছে আমি আবু সাইদ অপু। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো ট্রেনের ভাড়া বৃদ্ধির ফলে কি বলছেন ট্রেনের যাতায়াতকারীরা। তবে তার আগে দেখে আসা যাক ছোট্ট একটি প্রতিবেদন। ট্রেনে কোনো যাত্রী 100 কিলোমিটারের বেশি দূরত্বে গেলে তার ভাড়ার ক্ষেত্রে এতদিন ছাড় দিয়ে আসছিল বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। তবে রেল খাতে লোকসান কমাতে আগামী 4 মে থেকে আগের রেয়াত বা ছাড় প্রত্যাহারের ঘোষণা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তি অনুসারে এতদিন 101 অথবা 250 কিলোমিটার ভ্রমণে 20%, 251 থেকে 400 কিলোমিটার পর্যন্ত 25% আর 400 কিলোমিটারের বেশি ভ্রমণে 30% একজন যাত্রী রেয়াত সুবিধা পেতেন। নতুন তালিকা অনুযায়ী 4 মে থেকে ঢাকা চট্টগ্রাম রুটে তুর্না এক্সপ্রেস ট্রেনে শোভন চেয়ার শ্রেণীর ভাড়া 345 টাকা থেকে বেড়ে 405 টাকা ও এসি চেয়ার স্নিগ্ধা শ্রেণীর আসনের ভাড়া 656 টাকা থেকে বেড়ে 777 টাকা। ঢাকা কিশোরগঞ্জ রুটে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনে শোভন চেয়ার ও এসি চেয়ার স্নিগ্ধা শ্রেণীর ভাড়া 150 ও 288 টাকা থেকে বেড়ে যথাক্রমে 160 ও 305 টাকা করা হয়েছে। ঢাকা ও রাজশাহী রুটে সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনে শোভন চেয়ার ও এসি চেয়ার শ্রেণীর ভাড়া 340 ও 656 টাকা থেকে বেড়ে যথাক্রমে 405 ও 771 টাকা করা হয়েছে। আর ঢাকা নোয়াখালী রেল রুটে উপকূল এক্সপ্রেস ট্রেনে শোভন চেয়ার ও এসি চেয়ার শ্রেণীর ভাড়া 275 টাকা ও 542 টাকা বেড়ে যথাক্রমে 310 ও 593 টাকা নির্ধারণ করা হয়েছে। আর ঢাকা সিলেট রুটে পারাবত এক্সপ্রেস ট্রেন শোভন চেয়ার ও এসি চেয়ার স্নিগ্ধা শ্রেণীর ভাড়া 320 ও 610 টাকা থেকে বেড়ে যথাক্রমে 375 ও 719 টাকা করা হয়েছে। ট্রেনের ভাড়া বৃদ্ধির এই বিষয়টিকে কিভাবে দেখছেন যাত্রীরা? বাজেটপুর দিয়ে আসার পথে 250 টাকার টিকিট আমার 600 টাকা নিছে। আগে যে ভাড়াটা ছিল ওইটাই ভালো ছিল, কিন্তু এখন ভাড়াটা বাড়ায় আমাদের উপর একটা আলাদা প্রেশার চাপায় দেওয়া হচ্ছে। আমাদের ইনকাম কম, এই ভাড়াটা যদি না বাড়ে সবচেয়ে বেশি ভালো আমাদের জন্য। সাধারণ মানুষের তো আসলে বাড়তি ভাড়াটা দেওয়াটা কষ্টদায়ক। ভাড়া না বাড়ানোটাই গরিব মানুষের জন্য উপকার হবে। আর কমলাপুর রেল স্টেশন ম্যানেজার ভাড়া বৃদ্ধির বিষয়ে কি বলছেন? রেয়াতি সুবিধাটা প্রত্যাহার করা হয়েছে, জাস্ট এতটুকুই, কোনো ভাড়া বৃদ্ধি নাই। আর ওই রেয়াতি যেটা রেয়াত পেতে সেটা এখন থেকে পাবেন না। প্রিয় দর্শক, এই ছিল আজকে আমাদের পাবলিক ভিউয়ের বিশেষ আয়োজন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো নাগরিকদের প্রত্যাশা প্রাপ্তি, সংগতি কিংবা অসঙ্গতির গল্প নিয়ে। সে অপেক্ষায় ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবসময় চোখ রাখুন মাই টিভিতে। 2023 সালের শেষের দিকে কলিং ভিসায় মালয়েশিয়া যান টাঙ্গাইলের আলহাজ মিয়া। রিক্রুটিং এজেন্সি ও নিয়োগকর্তার অভিনব কৌশলে প্রতারণার শিকার হয়ে 1 বছর না যেতেই লাশ হয়ে দেশে ফিরতে হচ্ছে হতভাগ্য শ্রমিক আলহাজ মিয়াকে।
মালয়েশিয়া প্রতিনিধি আশরাফুল মাহমুদ জানান, মৃত আলহাজ মিয়া টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার 11 নং ধলাপাড়া ইউনিয়নের গাঙ্গাইর গোনাপাড়া এলাকার মোহাম্মদ মজনু মিয়ার পুত্র। আলহাজ মারা যান গত 26 মার্চ। বাংলাদেশ দূতাবাস থেকে এনওসি সার্টিফিকেট ইস্যু হওয়ায় আগামী 2 দিনের মধ্যে বাংলাদেশে থাকা পরিবারের কাছে পৌঁছবে মরদেহ। এ বিষয়ে মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর শ্রম শরীফুল ইসলাম বলেন, আলহাজ মিয়ার মরদেহ কাজাং হাসপাতালে পড়ে থাকার খবর পেয়ে তারা কোম্পানির সঙ্গে যোগাযোগ করেন। পরে যাবতীয় অফিসিয়াল কাজ সম্পন্ন করে দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। সংবাদ শেষ করব বাংলাদেশি এক কিশোরের টেলিস্কোপ উদ্ভাবনের খবর দিয়ে। কুড়িগ্রামের প্রত্যন্ত ও পিছিয়ে পড়া উপজেলা রাজারহাটে এসএসসি পরীক্ষা দিয়ে এক শিক্ষার্থী নিজের হাতে টেলিস্কোপ বানিয়ে সাড়া ফেলেছে। টেলিস্কোপের মাধ্যমে চাঁদ সূর্যের স্পষ্ট ছবি দেখতে প্রতিদিন লোকজন ভিড় করছে তার বাড়িতে। প্রতিনিধি আশরাফুল হক রুবেলের রিপোর্ট, জানাচ্ছেন আবু সাইদ অপু। উত্তরের পিছিয়ে পড়া কুড়িগ্রাম রাজারহাট উপজেলায় সদ্য শেষ করা এসএসসি পরীক্ষা দেয়া ছাত্র ফাহাদ আল ফারাবী নিজ হাতে টেলিস্কোপ বানিয়ে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন। নিজের শখের পোষা বিড়ালের নামে টেলিস্কোপটির নাম দিয়েছেন NEKO K1। মেধা ও প্রযুক্তি কাজে লাগিয়ে ঘরে বসে টেলিস্কোপ বানানো এমন প্রতিভা দেখে খুশি স্বজনসহ প্রতিবেশী এবং সহপাঠীরাও। যদি ভবিষ্যতে অন্য গ্রহ বা অন্য কোনো নক্ষত্রের দিকে ফোকাস করা যায় তাহলে ব্যাপারটা আরো ভালো হয়। ভালো জায়গায় পৌঁছুক, ভালোভাবে আরো উন্নত মানের কাজ করে দেখাও, টেলিস্কোপ তৈরি করুক। আমিও তাকে চেষ্টা করছি যে বিভিন্নভাবে তার সহযোগিতা করার। ফাহাদ আল ফারাবী রাজারহাট উপজেলার মেকুটারি গ্রামের জয়নুল আবেদিন ও পারভিন খন্দকারের ছোট ছেলে। সে রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় হতে চলতি বছর এসএসসি পরীক্ষা দিয়েছেন। 2021 সালের শেষ দিকে টেলিস্কোপ বানানোর সরঞ্জাম সংগ্রহে নেমে পড়েন। বাজারে একটি টেলিস্কোপ 40 থেকে 50,000 টাকা। শিক্ষার্থী হয়ে এত টাকা সংগ্রহ করতে পারবে না বলে গত বছরের শেষ দিকে নিজেই টেলিস্কোপ বানাতে শুরু করেন। ছোটবেলা থেকে আমার ইচ্ছা ছিল যে মহাকাশ নিয়ে কিছু করার বা মহাকাশ নিয়ে আমার একটা আকর্ষণ ছিল। তখন আসলে মেন যে জিনিসপত্রগুলো দরকার টেলিস্কোপের জন্য, যে টেলিস্কোপিক বা অ্যাস্ট্রোনমিক্যাল যে সব জিনিসপাতি দরকার সেগুলো আসলে ছিল না। দুই ভাইয়ে মিলে পরিকল্পনা করি যে আচ্ছা যদি বানানো যায়, তো এরপরে সে আমাকে যতটুকু পারে হেল্প করছে, দেন এই যে এটা তো বানাইলাম। এখন ফারাবী দাবা খেলায়ও বেশ পারদর্শী হয়। জেলা পর্যায়ে ও রাজধানীতে দাবা খেলে নগদ অর্থ পেয়ে সেই অর্থ দিয়ে টেলিস্কোপ বানানো শুরু করলে সহযোগিতা করেন তার বাবা। কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে 14,000 টাকা স্টাইপেন্ড পেয়েছিল, ও টাকা দিয়ে শুরু করছিল। আর টুকটাক আমার কাছে কিছু নিয়েছিল, এই টুকটাক মিলে সে প্রায় 17-20 টাকার মতো খরচ লাগছিল। তুমি চালে যাও, দেখি আল্লাহ কদ্দুর তোমাকে কি করে, এইটুকুই আমি উৎসাহ দেই। টেলিস্কোপ তৈরির ক্ষেত্রে সরকারিভাবে সার্বিক সহযোগিতার আশ্বাস দিলেন এই কর্মকর্তা। এই বিষয়টাকে যদি আরও ভালো করার জন্য আমরা আমাদের শিক্ষা পরিবারের পক্ষ থেকে যদি কোনো সহযোগিতা করা প্রয়োজন বা আমরা করতে পারি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা ওকে সহযোগিতা যদি করতে পারি করব। আবু সাইদ অপু, মাই টিভি। সংবাদের শেষ প্রান্তে আমরা, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সারা দেশে আরও 3 দিনের হিট অ্যালার্ট, চরম অস্বস্তিতে সাধারণ মানুষ। 28 এপ্রিল খুলছে স্কুল কলেজ, শনিবারও চলবে ক্লাস। ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে বিশ্ব নেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান, রোহিঙ্গা সংকট মোকাবেলায় ভূমিকা রাখার তাগিদ। বিশুদ্ধারের মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে বিএনপি, বললেন কাদের। গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে ধ্বংস করেছে আওয়ামী লীগ, দাবি রিজভী। গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে উপজেলা নির্বাচনে নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে, বললেন সিইসি। নির্বিঘ্নে ভোটদানের ব্যবস্থা করার প্রতিশ্রুতি। পুলিশের সাবেক আইজি বেনজিরের সম্পদের খোঁজে কাজ শুরু করেছে দুদক। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট সহ 8 প্রতিষ্ঠানে। দর্শক ধন্যবাদ সাথে থাকার জন্য। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ দেখতে ভিজিট করুন youtube/mytvbd এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। আমাদের পরবর্তী সংবাদ রাত 12টা 30 মিনিটে দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে আশিক আলী। আল্লাহ হাফেজ।